শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল জি24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে, সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আপনারা জানেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন। আগামী ২ বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ, যার দায়িত্বভার গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাইডলাইনে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক। সব মিলিয়ে বিমস্টেক সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি আর আন্তর্জাতিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তাই আজকের বিষয় নির্ধারণ করেছি বিমস্টেক সম্মেলন আঞ্চলিক সহযোগিতার হিসেব নিকেশ। পাশাপাশি আপনারা জানেন, ডক্টর ইউনুস এবং মোদীর আলোচিত বৈঠকটি হয়েছে, যেমনটি একটু আগে বলছিলাম। সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি হয়, যেখানে দুদেশের শীতল সম্পর্কে উষ্ণতা ফেরানোর বার্তা দিয়েছেন দুই সরকার প্রধানই। এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতে দেখে আসতে চাই। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের এবারের শীর্ষ সম্মেলন ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় বড় জায়গা করে নেয়, সেটি ইউনুস মোদি বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেননি নয়াদিল্লি, ফলে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ। বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনুসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা তিস্তাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র সচিব জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত। ঢাকার সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ভারতের। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই শীর্ষ নেতার বৈঠকে বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। পরে থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হলো বাংলাদেশের। আর মোদী ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে, এমন প্রত্যাশায় শেষ হলো এবারের সম্মেলন। নাফিল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ব্যাংকক, থাইল্যান্ড। দর্শক, আজকে আলোচনার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, এবং অনলাইনে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদেরকে এই সময় দিয়েছেন। জনাব এম হুমায়ুন কবির, প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি দেখছিলেন। বহুল প্রত্যাশিত বৈঠক ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার যে বৈঠকটি, এবং এর আগেও বৈঠকটি হবার কথা ছিল, বারবার পিছিয়ে যাচ্ছিল, কখনো কখনো নিষেধ করা হচ্ছিল যে বৈঠকটি হবে না, তারপরেও হয়েছে। এবং শেষ মুহূর্তে এসে কেন রাজি হলেন, আপনার কাছে কি মনে হয়, এবং কোন কোন বিষয়গুলো উল্লেখযোগ্য আপনার কাছে মনে হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি একটুখানি যোগ করি, সেটা পিছিয়ে যাওয়া বলা ঠিক হবে না। আমরা গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যখন হয়, তখন একবার অনুরোধ করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী সময় দিতে পারেননি, সময়ের পার্থক্যের কারণে, সেজন্য সেটা হয়নি। এবং এর আগে বিমস্টেক সম্মেলনটা আরও কয়েক মাস আগে হওয়ার কথা ছিল। তখন এরকম একটা স্পেকুলেশন আমাদের ছিল যে এরকম আলোচনা বা বৈঠক হতে পারে।
তো এবার আমরা অনুরোধ করেছি, তারাও রাজি হয়েছে। এখন আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেন রাজি হলো, 8 মাস সময় তো পার হয়েছে বাংলাদেশের পরিবর্তনের, এবং এই পরিবর্তন ভারতের দিক থেকেও কিন্তু তারা একটা মূল্যায়ন করার জন্য মোটামুটি সময় পেয়েছে। এবং এর মধ্যে কিন্তু দেখেন আপনি, ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকগুলো স্তরের মধ্যে রাজনৈতিক স্তরটার বাইরে কিন্তু যোগাযোগও ইতিমধ্যে হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে গেছেন, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। দিল্লি, নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে, আরও এক জায়গাতে হয়েছে। সো কাজেই আমাদের ব্যবসা বাণিজ্য চলছে মোটামুটি। এখন অনেকগুলো স্তরে কিন্তু যোগাযোগটা চালু আছে, কিন্তু যে জায়গাটা ছিল না সেটা হচ্ছে রাজনৈতিক জায়গাটাতে। এবং এখানে ভারতের দিক থেকে যেহেতু তাদের দুটো জায়গায় তারা তাদের এক ধরনের রিজার্ভেশন তারা দেখাচ্ছিল, একটা হচ্ছে যে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে, এই কথাগুলো কিন্তু তাদের সেনাপ্রধান, তাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকেও আসছে। ভারতের যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি বলছিলেন। তো কাজে এটা এই জায়গাটায় তাদের একটা এক ধরনের আপনি বলতে পারেন যে সংশয় ছিল। আচ্ছা, কিন্তু তারা এখন বুঝতে পেরেছেন এই বাস্তবতাটা মেনে নিতে হবে যে বাংলাদেশে পরিবর্তন যেটা হয়েছে, এই পরিবর্তনে আমরা বাংলাদেশের সাথে উষ্ণতা না থাকলেও কাজ করে যেতে হবে, কারণ আমরা প্রতিবেশী, আমাদের বহুমাত্রিক যোগাযোগ সহযোগিতা আছে। তো কাজে এই বাস্তবতার বাইরে তো আপনি যেতে পারবেন না। তো সেটা তারা মেনে নিয়েছে, এটা আমি ইতিবাচকভাবে দেখছি। আরও একটা জিনিস আমার কাছে মনে হয়, গত কয়েক মাস ধরে বিশেষ করে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় আসবার পরে বৈশ্বিক যে পরিবর্তনগুলো হচ্ছে, এবং বিশেষ করে গত 2-3 দিন ধরে যেসব জিনিস ঘটছে, তাতে করে কিন্তু সকলের জন্য, সারা পৃথিবীর সব দেশের জন্য কিন্তু একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এবং এই বাস্তবতাটাও কিন্তু আমার ধারণা উভয় পক্ষকেই পারস্পরিকভাবে পরস্পরের দিকে তাকাতে হয়তো অনুপ্রাণিত করে থাকবে। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিমস্টেক সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু তিনি এই কথাটা বলেছেন, উই নিড টু লুক অ্যাট ইচ আদার, সেলফ হেল্প, এই কথাগুলো তিনি বলছেন। তার অর্থ যে তাদের মধ্যে একটা উপলব্ধি এসছে যে আগে যেভাবে আমরা বৈশ্বিক কাঠামোর উপর ভরসা করতে পারতাম সেটা ভেঙে যাচ্ছে। তাহলে আমরা কী করতে হবে? অল্টারনেটিভ হচ্ছে আমরা এখন আমাদের দিকে দেখি, এবং সেই জন্যই কিন্তু তারা চীনের সাথে সম্পর্ক গড়বার জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে। তো আমার বিমস্টেক বা এই সার্ক অঞ্চল যদি বলেন, এটা তো আমার অঞ্চলের মধ্যেই পড়ে। তো সেই জায়গায় আমার ধারণা ভারত এই বিমস্টেকে যে সুযোগটা তৈরি হয়েছে, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, দুই পক্ষের কথা যদি আপনি দেখেন, দুই পক্ষই তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করে তাদের আগের অবস্থানেই তারা কম বেশ থেকেছে, বদলায়নি কিন্তু কেউ বদলায়নি। আমাদের দিক থেকে আমাদের যেগুলো বক্তব্য আমরা সেগুলোই বলেছি, ভারতের দিক থেকে যেগুলো শুনেছি আমি আগে, আজকে পররাষ্ট্র সচিব যেগুলো বলছিলেন ওই একই গল্প শোনা যাচ্ছে। কিন্তু পার্থক্য যেটা হচ্ছে যে দুই রাষ্ট্র সরকার প্রধান এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছেন, এবং সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনাটা হয় তখন এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়, কারণ তারা তো তাদের দেশ নেতৃত্ব দিচ্ছেন। কাজে একজন যখন বলেন আরেকজনের উপর একটা দায় হিসেবে আসে, হি মাস্ট রেসপন্ড টু ইট। দেন কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু দেওয়া উচিত, এই দায়টা আসে। তো কাজে এটাও কিন্তু একটা বাতাবরণ তৈরি করে, সংযোগ তৈরি। তো আমার ধারণা এই দুই পক্ষই তাদের বক্তব্য হাজির করলেও আলোচনাটা শুরু হয়েছে, পরস্পরের চিন্তাটা তারা উপলব্ধি করবার একটা সুযোগ পেয়েছে, এবং এর মধ্যে দিয়ে একটা বাতাবরণ, মানে আমি বলবো যে ইতিবাচক একটা বাতাবরণ তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এখন কতটা সেটা বাস্তবায়িত হবে, যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেটা বলা মুশকিল, এবং আমার ধারণা এর মধ্যে কিছু কিছু সহজ বিষয় আছে যেগুলো নিয়ে চিন্তা করা যায়, কিছু কঠিন বিষয় আছে, কিন্তু আমরা দুই পক্ষই সবগুলো বিষয়কেই এখানে হাজির করেছি, আমাদের বক্তব্যের পক্ষে আমরা যুক্তি উপস্থাপন করেছি। তবে মোটা দাগে যেটা বলবো যে এটা একটা ইতিবাচক, আমার কাছে মনে হয় আমরা একটা নতুন বাস্তবতায় আছি, ভারত এটা উপলব্ধি করে নতুন বাস্তবতার প্রেক্ষিতে যদি সমতা এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, বাংলাদেশের দিক থেকে তো কোনো সে ব্যাপারে কোনো আপত্তি বা ধীরে চলার নীতিও তো নাই, কারণ আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে নিজেই তো বলেছেন
তো আমরা সম্পর্ক রাখতে চাই এবং এটা খুব স্বাভাবিক। ভারত একটা বড় অর্থনীতির দেশ, বড় দেশ, আমাদের তিন দিকে আছে, সেই বাস্তবতাটা তো আমরা মানি। প্রতিটি সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়গুলো আলোচনায় এসছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? মানে ভারত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলছেন না। বলছে না, তার অর্থ হচ্ছে যে তারা এই বিষয়টাতে সিদ্ধান্ত নিতে পারছে না। এটাও বাস্তবতা। তার কারণ হলো অনেকগুলো বিষয় সহজ বললাম, অনেকগুলো বিষয় কঠিন আছে। এটা বোধহয় আমাদের কঠিনতম বিষয়টা হচ্ছে এটা। তার কারণ এটা কি আসলে ভারত আটকে রাখার কোনো সুযোগ রয়েছে বা তাকে? না, আটকাবার আমি ওইভাবে দেখছি না। ধরেন এখানে অনেকগুলো উপাদান আছে যে, বা সেই উপাদানগুলো সাযুজ্যের মধ্যে আসতে হবে। আমাদের তো দাবি আমরা চাই। জি। এখন ভারতের দিক থেকে ভারত যদি এই দাবি গ্রহণ করে তাহলে ওনাকে পাঠাতে হবে বাংলাদেশে। কিন্তু এখানে এই প্রক্রিয়া যেতে আপনাকে কয়েকটা ধাপ পার হয়ে যেতে হবে। প্রথম ধাপ হচ্ছে ধরেন আইনগত বিধান। এখানে তিনি আইসিটিতে মামলাধীন, কাজেই আইসিটি তাকে চেয়েছে, বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে তা অনুরোধটা পাঠিয়েছে। এ পর্যন্ত আইনগত প্রক্রিয়া, কূটনৈতিক প্রক্রিয়া আপনি শেষ করলেন। এখন তাদের বলটা কি এবার? রাজনীতির বল। এই সরকারের জন্যে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অসুবিধা হচ্ছে, উনি ওখান থেকে যেসব কথাবার্তা বলেন সেটা তাদেরকে চ্যালেঞ্জ করে, অস্থিতিশীলতা তৈরি করার আশঙ্কা থাকে এবং সেই কারণে তারা এটা পছন্দ করে না, বা দেশের মানুষও সেটা পছন্দ করে না। এটা আমাদের দিকে রাজনীতি। ওই দিকে রাজনীতি হচ্ছে যে তিনি ভারতের দীর্ঘকালীন বন্ধু। সেই বিষয়ে কাজে আপনি যদি ভারত যদি তার এই বন্ধুত্বকে সম্মান করে, তাহলে ভারতকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে পাঠাবেন কি পাঠাবেন না। এছাড়া ভারত যেহেতু তার একটা এক ধরনের বলতে পারেন যে তার প্রত্যাশা আছে আঞ্চলিক শক্তি হিসাবে, সে মনে করে যে অন্যরা তার উপর তার একটা জিও স্ট্র্যাটেজিক এক্সপেকটেশন আছে। সেখানেও এই সিদ্ধান্ত গ্রহণে সেটা হয়তো আসবে যে যা ওনাকে তাকে পাঠিয়ে দিলেন, তো অন্যরা কীভাবে দেখবে সেটাকে? তাতে কি ভারতের উপর বিশ্বাস কমবে কি বাড়বে? তো কাজে এই সময় হয়তো বলে দেবে এই সবগুলো জিনিস সাযুজ্যের মধ্যে যখন একটা চেইনের ভিতরে, তখন আপনি একটা ফলাফল পেতে পারবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় একটু ওয়েট করতে হবে আমাদের। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক শাহাব ইনাম খান। আপনি শুনছিলেন হুমায়ুন কবিরের কথা। কোন বিশ্লেষক বলছেন যে বাণিজ্যের কারণে হতে পারে নরেন্দ্র মোদী একটু নমনীয় হয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে চীন সফরে যাবার কারণে, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওই ইস্যুর কারণেও হয়তো তিনি নমনীয় হবার কারণেই এই বৈঠকটি হয়েছে। আপনার মূল্যায়নটা একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি স্যারের কথা শুনছিলাম। আমার মনে হয় স্যারের কথার প্রেক্ষিতেই আমার বক্তব্যটা এরকম যে অলমোস্ট 7 মাস 8 মাস হয়ে গেছে আমাদের এই দুইটা ইমিডিয়েট প্রতিবেশী দেশের মধ্যে সরকার প্রধান লেভেলের কোনো ডিসকাশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যদিও আমরা বারবার বলছিলাম যে ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাটা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি, এবং এই দুর্বলতার ক্ষেত্রে একটা বড় জায়গা হলো যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থাৎ 5ই অগাস্টের পরে সেই জায়গাতে একটা বড় রকমের গ্যাপ তৈরি হয়েছে। সেটা বাংলাদেশ থেকে তৈরি হয়নি, তৈরিটা দিল্লি থেকে হয়েছে। এখন দিল্লি থেকে তৈরিটা কেন হলো? যে ঐতিহাসিকভাবে গত 15 বছর ধরে ভারত বরাবরই একটা পলিটিক্যাল পার্টির উপরেই বড় রকমের ভরসা রেখে আসছে। সেই পার্টিটা যখন ক্ষমতায় থাকে না, খুব স্বাভাবিকভাবেই তার জন্য একটা বড় প্রবলেম হয়ে যায় যে আর কোনো পলিটিক্যাল পার্টির সাথে তো তার ওই আস্থার সম্পর্কটা নাই। ফলে 5ই অগাস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি না ঘটলেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যেটা, অর্থাৎ ভারত দিল্লির পার্সপেক্টিভ থেকে, সেখানে একটা বড় ডেফিসিট তৈরি হয়েছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটা, যে বাংলাদেশের সাথে ভারতের আপনি যদি ট্রেডের রিলেশনশিপটা দেখেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার লার্জেস্ট ট্রেডিং পার্টনার, এবং যেটা বলা হচ্ছে যে চীনে মাননীয় প্রধান উপদেষ্টা গেছেন বলে ওটার ইমপ্লিকেশন আছে কিনা, সেটার কিছুটা ইমপ্লিকেশন তো আছেই, কারণ চীনও ভারতের একটা বড় অংশীদার, এবং চীনের সাথে অলমোস্ট $100 বিলিয়ন উপরে ভারতের ট্রেড আছে, সেটাতে সিগনিফিকেন্ট ডেফিসিট আছে, এবং পুরো ডেফিসিটটাই চীনের অনুকূলে। অর্থাৎ বাংলাদেশের সাথে চীনের যে এই সম্পর্কটা 5 অগস্ট পরবর্তী সময়ে
এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সেটার একটা ধারাবাহিকতা আছে যেটা আমরা ভারতের ক্ষেত্রে দেখি নাই। সুতরাং সেই জায়গাতেও বাংলাদেশের কন্টিনিউইটিটাও চীনের সাথে আছে এবং সেই জায়গাতে খুব স্বাভাবিকভাবেই ভারতের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার জায়গা আছে। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নর্থ ইস্ট ইন্ডিয়া, মায়ানমার, অর্থাৎ এই বেল্টটা এখন আগের চেয়ে অনেক বেশি ভোলাটাইল। অর্থাৎ এই জায়গাতে আসলে ভারত একা মায়ানমার কিংবা নর্থ ইস্ট ইন্ডিয়াকে যেরকম সামাল দিতে পারবে না, ঠিক সেরকম বাংলাদেশের একার পক্ষেও সম্ভব না। সুতরাং এই জায়গাতে চীন, ভারত, বাংলাদেশ প্রত্যেকেরই এখন একসাথে কাজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা হলো ওয়াশিংটন। এখন ওয়াশিংটনে যে বড় রকমের পরিবর্তনটা এসছে, যেটা দিল্লি অনেক অ্যান্টিসিপেট করেছিল ডিসেম্বরের আগ পর্যন্ত, যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে পরে দিল্লির সাথে তাদের সম্পর্কের একটা বড় মাত্রা তৈরি হবে, সেই জায়গাতে একটা বড় রকমের হোঁচট সবার জন্যই হয়েছে। এবং পার্টিকুলারলি এই ট্যারিফ রেজিম তৈরি হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই শুধু বাংলাদেশ যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, ভারত হচ্ছে, থাইল্যান্ড হচ্ছে, ভিয়েতনাম হচ্ছে, ক্যাম্বোডিয়া হচ্ছে, এবং এই এন্টায়ার বিমস্টেক সার্ক রিজিয়ন মোটামুটি পুরোটাই, বিমস্টেক এবং আসিয়ান রিজিয়ন পুরোটাই এই বড় একটা ইকোনমিক ডিব্যাকলের মধ্যে পড়তে যাচ্ছে। সুতরাং সেই জায়গাতেও আমার ধারণা যে ভারতের অর্থনীতিবিদরা যথেষ্ট এখন ফোকাস করছেন যে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার দিকে নজর দেওয়া। কারণ সেখানে শুধুমাত্র এক দেশ কেন্দ্রিক যদি নিরাপত্তা বলয় চিন্তা করা হয় তাহলে মুশকিল। ফলে সেটার কারণে এতদিন ধরে বিমস্টেকও একটা বড় রকমের অগ্রসর হতে পারেনি, এবং আশা করা যাচ্ছে যে অন্ততপক্ষে এই বৈঠকের পরে এই বিমস্টেকের একটা বড় রকমের অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশের জন্য, যেহেতু ভারতের প্রসঙ্গটা এসছে, মায়ানমারের প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মায়ানমার এখানে প্রোঅ্যাক্টিভলি বাংলাদেশের সাথেই একটা দ্বিপাক্ষিক বৈঠক করার আহ্বান জানিয়েছিল। সুতরাং সেইখানেও কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাচ্ছি যে তারা রোহিঙ্গা রেফিউজিদেরকে ফেরত নেওয়ার জন্য একটা আশা প্রকাশ করেছে, জানিয়েছেন তারা 1,80,000। সেই কারণে আমার মনে হয় যে এই জায়গাতে যেরকম ডক্টর ইউনূসের চীন ভিজিটের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ জানি না, নিশ্চিতভাবে এক রকমের ইনফ্লুয়েন্স তো মায়ানমার মিলিটারির উপরে কিছুটা হলেও তো ওটার একটা ভার এসছে, যে খুব স্বাভাবিকভাবেই চীন এবং বাংলাদেশের ধৈর্যের জায়গাটা বোধহয় বারবার কমে যাচ্ছে, সেটা তারা বুঝতে পেরেছেন। এবং সেই সাথে মায়ানমারের যে অস্থিতিশীল অবস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মায়ানমারের উপরে যে ধরনের বিরক্তি আমরা দেখছি, সেটাও মায়ানমার অনুধাবন করতে পারছে। ভারতীয় পররাষ্ট্র সচিবের টোনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? তিনি বলেছিলেন যে উভয় দেশের সম্পর্কে বাধাগ্রস্ত হয় এমন কথা উভয় দেশকেই পরিহার করা দরকার। আমি ওটাই আসছিলাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে যে বাধাগ্রস্ত হয় এইটার ডাবল মিনিং আছে। একটা মিনিং হলো যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে কিনা, আমার ধারণা যে বাংলাদেশ থেকে যে ধরনের কথাবার্তা বলা হয় সেটার যতটুকু না ইম্প্যাক্ট, আমরা যদি ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় রাজনীতিবিদদের বাংলাদেশ সম্পর্কে তথ্য, উপাত্ত এবং ফিকটিশিয়াস আলোচনাগুলি দেখে থাকি, আমার মনে হয় এইটাকে আমি অন্ততপক্ষে দেখব যে তিনি হয়তো তার গণমাধ্যম এবং তার রাজনীতিবিদদেরই বলার চেষ্টা করেছেন। যদিও টোনটার ক্ষেত্রে এক ধরনের মানে কনফিউশন তৈরি করা যেতে পারে, ডাবল মিনিং করা যেতে পারে। এবং আমাদের ডক্টর ইউনূস কিন্তু ক্লিয়ারলি এই বিষয়টাও বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে উস্কানিমূলক কথাবার্তাগুলি বলা হয় সেটা বন্ধ করা খুবই জরুরি, সেটা যেই হন না কেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হন বা তাদের মিডিয়া বা যারাই হন না কেন। কারণ সেই ক্ষেত্রে আসলে দায় দায়িত্বের অনেকটাই আমি মনে করি যে দুই দেশেরই আছে নিশ্চিতভাবে। তবে বড় রকমের আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় গণমাধ্যমগুলো দেখানো হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ। আমরা আপনাদের কাছে আবার এম হুমায়ুন কবির, আপনার সাথে বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করলাম। বিমস্টেক সম্মেলনে আবার নতুন করে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পেয়েছে। এর আগেও দুবার দায়িত্ব পালন করেছে, 1997, 99, 2005-06। তো এই যে নতুন করে দায়িত্ব পেল, বাংলাদেশের জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে এই সভাপতির দায়িত্ব পাওয়ার কারণে? আমাদের জন্য দুই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা বিমস্টেকে 2004 সাল থেকে মুক্ত বাণিজ্য অঞ্চলের প্রস্তাবনা কিন্তু আছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবায়ন যায়নি।
আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বক্তব্য দিয়েছেন ওখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে। তো কাজেই এই মুক্ত বাণিজ্য অঞ্চলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু বড় কোনো বাণিজ্যিক ফ্রেমওয়ার্কের সাথে আমরা এখনো যুক্ত হতে পারিনি। তো কাজেই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং ধরেন মুক্ত বাণিজ্য অঞ্চল মানে কি ভারত, যেটা অবশ্য আমরা ইতিমধ্যেই 98% কিন্তু আমরা পাই, সেটা দ্বিপাক্ষিক এবং সাফটার আওতায়। এই দুই ফ্রেমে আমরা ভারতে কিন্তু 98% তাত্ত্বিকভাবে আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার আছে, যদিও প্যারা টেরিফ, নন টেরিফ ব্যারিয়ার আছে এখনো, যেগুলো আমরা জানি। কিন্তু এই দিকে ধরেন থাইল্যান্ড বা মিয়ানমার, এই জায়গাগুলোতে ভুটানটা আছে আমাদের, পিটি একটা আছে আমাদের, মানে ওই একটা দেশের সাথে আমাদের পিটি আছে, ভুটানের সাথে আমার কত পরিমাণ বাণিজ্য আছে। যাই হোক, এটা যদি হয় তাহলে আমাদের প্রধান প্রায়োরিটি যদি বলেন সেটা এটা একটা। দ্বিতীয় আরেকটা নিয়ে আমরা ইদানিংকালে আগ্রহী, সেটা হচ্ছে যোগাযোগ বা কানেক্টিভিটি। কানেক্টিভিটিটা এই কারণে, এবং গতকালই বোধ হয় না গত পরশু দিনই এই নৌ কানেক্টিভিটির জন্য সমুদ্র দিয়ে কানেক্টিভিটি একটা কিন্তু প্রোটোকল সই হয়েছে। তো সেটা যদি হয়, ধরেন ব্যাংকক থাইল্যান্ড থেকে ঢাকা আর কি বলে চট্টগ্রাম আপনি যদি আমরা জাহাজ চলাচল করতে পারে বা এরকম, এগুলো মিয়ানমারের আকিয়া বন্দর আছে সেসবগুলোতে এটা হলে আমাদের জন্য ভালো। প্লাস ওভারল্যান্ড কানেক্টিভিটিটা আমাদের জন্য খুব জরুরি দরকার। কানেক্টিভিটি আরেকটা ইস্যু, এনার্জি আরেকটা বড় বিষয়। কারণ আপনি যদি মনে থাকে 2004-05 সালে কিন্তু মিয়ানমারের গ্যাস ভারতে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে, এরকম একটা প্রস্তাব কিন্তু ছিল। তো সেটা আপনি তখন গ্রহণ করিনি। তখন গ্রহণ করতে পারলে হয়তো আমাদের এনার্জি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আরেকটু ভালো অবস্থা থাকতাম। এখন আমরা নেপাল থেকে আনছি, ভারত থেকে আনছি, তখন হয়তো মিয়ানমারের এটাও আমরা পেতে পারি, কারণ ওখানে প্রচুর পরিমাণ এনার্জির প্রাইমারি সোর্স আছে। তো এই বিষয়গুলো আমাদের জন্য, বাংলাদেশের জন্য আগামী দিনের প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর এছাড়া ধরেন আমরা আরও একটা জিনিস, যেটা কানেক্টিভিটি যেটা বললাম, আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানে কনফ্লুয়েন্সের মধ্যে আছি, মাঝখানটায় আছি। তো আমরা এইদিকে হাতের ডানে গেলে দক্ষিণ এশিয়ার সার্ক বা এই আঞ্চলিক সংস্থা যেটা তার সদস্য, ওইদিকে যদি যান তাহলে আমরা বিমস্টেকের সদস্য, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেক্ট করতে পারি। এই যে ব্রিজিংটা, এই রোলটা আমরা প্লে করতে পারি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা নিয়ে কিন্তু সম্প্রতি চীন সফরকালে বঙ্গোপসাগর ঘিরে কিন্তু একটা বাণিজ্য ব্যবসা সম্প্রসারণের কথা কিন্তু ডক্টর ইউনূস তুলে ধরেছিলেন, এবং সেখানে তিনি 7 সিস্টার্সের ভূমি বেষ্টিতের কথা বলছিলেন, এবং সাগরে যাদের সরাসরি প্রবেশের সুযোগ নেই বাংলাদেশের কথা কিন্তু তিনি বলেছিলেন। তো এতে করে ভারতের মধ্যে কিন্তু এক ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আপনি ঠিকই বলেছেন, এবং এখানটায় আমি একটু যোগ করে দিই, সেটা হচ্ছে ভারতের প্রতিক্রিয়াটা বাস্তব ভিত্তিক নয়। কেন বাস্তব ভিত্তিক নয় সেটা বলি। এই অঞ্চলে চীন, উত্তর পূর্বাঞ্চলের ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ, এই 4টা অঞ্চল নিয়ে 1999 সালে কুনমিং ডায়ালগ বলে ডায়ালগ তৈরি হয়, যেই ডায়ালগটাই পরবর্তী পর্যায়ে এসে সরকারিভাবে BCIM বলে করিডোর বলে রূপ লাভ করে। এবং BCIM কিন্তু একেবারে পররাষ্ট্র সচিব পর্যায়ে 2013 সাল পর্যন্ত এটা সক্রিয় ছিল। আচ্ছা, এই BCIM কনসেপ্ট এরপরে স্টপ হলো কেন? এটা মোদী সরকার আসার পরে আর সেটা নিয়ে সামনে যাওয়া গেল না। তো কাজে BCIM মানে কি, বাংলাদেশ, মিয়ানমার, চায়না, ইন্ডিয়া, এই চারটা জায়গা মানে কি, এই ভারতের উত্তর পূর্বাঞ্চল কিন্তু এটার কেন্দ্রবিন্দু হিসেবে আপনি ধরে নিতে পারেন। তো কাজেই তারা যে কথাগুলো বলছে এখন, এই কথাগুলো বাস্তবভিত্তিক নয়। এবার আরও একটা জায়গায় বলি আমি, 2010 সালে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতের সফরে যান, তখন বাংলাদেশ কিন্তু ভারতকে ইউনিল্যাটারালি 2টা বন্দর, চট্টগ্রাম এবং মংলা বন্দর আমরা ওদেরকে ব্যবহার করার সুযোগ দিলাম। সাথে সাথে নেপাল এবং ভুটানকেও আমরা বললাম আমার এই বন্দর ব্যবহার করার জন্য কোন জায়গা, কলকাতা, ওই পশ্চিমবঙ্গ তো কলকাতা ব্যবহার করতে পারে। তা আমরা দিলাম কার জন্য? দিলাম তো নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য। এবং তারাই তো চট্টগ্রাম বন্দর থেকে ইতিমধ্যেই কিন্তু রাস্তা তৈরি করেছে, আখাউড়া দিয়ে রেল লাইন পর্যন্ত করেছে এখনো পর্যন্ত। তারপরে মাল্টি মডাল আশুগঞ্জ দিয়ে আপনার মাল নিয়ে যাচ্ছে আখাউড়া বর্ডার হয়ে আগরতলাতে। তো কাজেই আমরা তো ইতিমধ্যেই তাদেরকে সুযোগ দিয়ে রেখেছি, এবং তারা সেই সমুদ্রের সুযোগ তো ব্যবহার করছে।
তো কাজেই এই যে বক্তব্যটা যে তারা যে কথাটা বলছে, এই কথাটা বাস্তবের সাথে একেবারেই মিল আছে বলে আমার মনে হয় না। এটাকে ভাবাবেগ দিয়ে তারা প্রফেসর ইউনূস বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এটাকে অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করেছেন বা বর্ণনা করেছেন, তারা এটাকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যায় নিয়ে গেছে। তো কাজে আমি মনে করি যে মাথাটা ঠান্ডা করে আমাদের সকলেরই চিন্তা করা দরকার যে এই বিষয়, এই অঞ্চলটাকে, এবং জাপানিরও কিন্তু এর মধ্যে খুব আগ্রহী। জাপানের প্রধানমন্ত্রী কিন্তু 2023 সালে এসে ভারতে কিন্তু এটা বলে গেছেন, $2 বিলিয়ন একটা বিরাট প্রজেক্ট, ভারত, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এই বিরাট একটা কানেক্টিভিটি প্রজেক্ট করার কথা। তো কাজেই এখানে চীনাদের সাথে এই ব্যাপারে অনেক আগে থেকেই কাজ হচ্ছে। বাংলাদেশ নিজে তার বন্দর দিয়ে ভারতকে সহায়তা করার চেষ্টা করছে, জাপানিরা এসে এখানে সব দেশগুলো নিয়ে কানেক্টিভিটির চেষ্টা করছে। তো হঠাৎ করে এই কথা শুনে গাত্রদাহ হওয়ার কি কারণটা হলো আমি ঠিক ব্যাখ্যাটা বুঝতে পারছি। এটা কি প্রফেসর ইউনূস বলেছেন বলেই তাতে ভালো লাগছে না, নাকি বেইজিংয়ে বলা হয়েছে বলে তাদের ভালো লাগছে না, নাকি বাংলাদেশ বলেছে বলে তাদের কাছে ভালো লাগছে না, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু এটার বাস্তবতা কিন্তু ইতিমধ্যেই প্রায়োগিক অর্থেই কাজ হয়ে আছে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক শাহাবিনা খান, ভারতের এত গাত্রদাহ কেন? ডক্টর ইউনূসের কারণে না অন্য কোনো ইস্যুতে? যদি আপনি কিছু যুক্ত করতে চান এই আমাদের বিমস্টেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি নিয়ে। এখানে আসলে গাত্রদাহটাই হলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে আমি মনে করি। আর তাছাড়া হলো যে কথাটা আমি বারবার বলি যে আমাদের এই দক্ষিণ এশিয়ার একটা বড় দুর্বলতা হলো পররাষ্ট্র নীতিতে ঘাটতি, এবং আমরা প্রত্যেকটা সম্পর্ককে সিকিউরিটাইজ করি। এবং আপনি দেখবেন যে পূর্ববর্তী সরকারের সময়ও যদি ভারত বাংলাদেশের মানে বিভিন্ন জয়েন্ট স্টেটমেন্টগুলি দেখবেন, এটার একটা বড় অংশই থাকে হলো সিকিউরিটি সংক্রান্ত, হয় কাউন্টার টেররিজম, এক্সট্রিমিজম, বর্ডার ইত্যাদি ইত্যাদি, যে ক্ষেত্রে মানে যেই বিষয়গুলি আসলে খুব সদিচ্ছা থাকলে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সুরাহা করা সম্ভব। সাউথ ইস্ট এশিয়াতে দেখেন 25% ইন্ট্রা রিজিয়নাল ট্রেড হয় নিজেদের, এবং সাউথ এশিয়া হলো তার চেয়ে ডবল সাইজ মার্কেট, সেইখানে টোটাল ইন্টার রিজিয়নাল ট্রেড হয় 5%, অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই জায়গাতে। তার মানে আমাদের ইন্ট্রা রিজিয়নাল ট্রেডই নাই। এটার মেইন রিজনটাই হলো সবকটা সম্পর্ককে আমরা হাইলি সিকিউরিটাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। যে কারণে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে কথা বললেন, সেটা একদম সরল সোজা আর কিছুই তো না। আপনি যত দিক থেকেই দেখেন না কেন, নর্থ ইস্ট ইন্ডিয়া তো লকড, তো এখানে তো আর দ্বিমতের কিছু করার নাই, কারণ আপনি তো আর জিওগ্রাফি মনের ইচ্ছা মতো রাজনৈতিক চিন্তা ভাবনা মানে স্বপ্ন দেখে তো আর এটা পরিবর্তন করে ফেলা যায় না। সুতরাং সেই জায়গাতে যেটা হুমায়ুন কবির স্যার বললেন যে দেখেন আমরা কিন্তু কানেক্টিভিটি তাদেরকে দিয়েছি, পোর্ট ইউজ করার রাইটসগুলি দিয়েছি, তাদেরকে অ্যাক্সেস দিয়েছি, এই কারণে দিয়েছি দ্য স্পিরিট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট রাদার দেন সিকিউরিটি, তাই না? তো সুতরাং ভারতের ক্ষেত্রে আমরা সবকিছুতেই এই যে সিকিউরিটি ইস্যুটা বারবার চলে আসে, এটা থেকে ভারতের পররাষ্ট্রনীতি কোনো অবস্থাতে বেরোতে পারছে না, এটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হলো যে আপনি যত ইনসার্জেন্সি দেখেন, মেজরিটি অফ সাউথ এশিয়ার ইনসার্জেন্সি সবই হচ্ছে হলো নাগাল্যান্ড, মণিপুর, আসাম, এইসব জায়গায়। এবং আসামে যদি আপনি দেখেন যে মুসলমান খেদাও বা বাঙালি খেদাও টাইপের যে ল্যাঙ্গুয়েজগুলি ব্যবহার করা হয়, এই ল্যাঙ্গুয়েজগুলিও যে তাদের নিজস্ব প্লুরালিজম বা কো এক্সিস্টেন্স এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে একসাথে থাকার যে প্রবণতা, সেটার ঘাটতিও দেখা যায়। সুতরাং সেই জায়গাতেও আমরা দেখছি যে বিশ্ব হেমন্ত শর্মা প্রায়ই তো আমরা দেখলাম যে তাদেরই নিজস্ব পত্রপত্রিকা, তাদেরই নিজস্ব স্টেটমেন্টে যে ধরনের কমিউনাল বক্তব্যগুলি দেন, সেগুলি আসলে ভারতের নিজস্ব ইন্টারনাল সিকিউরিটিকে কতটুকু আসলে শক্তিশালী করে, এটা নিয়ে তো এখন আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের এক ধরনের প্যারানয়ের কাজ করে। আর লাস্ট যেটা, যেহেতু সিকিউরিটাইজেশন বললাম, এবং আপনি 5ই অগস্ট পরবর্তী সময়ে যদি দেখেন যে বেশ কিছু রিপোর্টও এসছিল যে ভারতের হোটেলে বাংলাদেশিদেরকে থাকতে দিবে না, বাংলাদেশিদেরকে ব্যবসা হচ্ছে না। কেন হচ্ছে না? যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খারাপ। তার মানে আপনি ন্যাচারাল মার্কেট বা ন্যাচারাল ট্রেডিং রেজিম যেটা, অর্থাৎ আপনার যত কিছুই বদলাক না কেন, মানে চীনের উদাহরণ টেনেও যদি আমরা দেখি যে সরকার বদলেছে কিন্তু রাষ্ট্র তো বদলায়নি।
সুতরাং সেই জায়গাতে যে আপনি মানে কন্টিনিউ করবেন এবং আপনি মার্কেটকে যে ন্যাচারাল মার্কেট হিসেবে দেখবেন, সেই প্রবণতার ক্ষেত্রেও আমরা কিন্তু এখন ঘাটতি দেখতে পাচ্ছি। এখন বহু বাংলাদেশি যারা ভারতে যেতে চাবেন তাদের মধ্যে এক ধরনের শঙ্কাও কাজ করে যে মেডিকেল ভিসাতে যায় বা ট্যুরিজম যদি ভবিষ্যতে দিয়ে থাকে, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে যেভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এক ধরনের মানে পলিটিক্যাল রেটরিক, সোশ্যাল রেটরিক এবং রিলিজিয়াস রেটরিক তৈরি করা হচ্ছে, মানুষ যখন যাবেন হয়তো তারা অস্বস্তি বোধ করবেন, বাংলাদেশের এই অস্বস্তি বোধ করবেন হয়তোবা। সুতরাং এই যে ডিপ পোলারাইজেশনগুলি তৈরি করা হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্টে, এইটা ভবিষ্যতে কিন্তু ভারতের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং আমার কাছে মনে হয় এই বোঝারই মানে এই পলিটিসাইজেশনেরই একটা আউটবাস্ট হলো এই ধরনের চিন্তা ভাবনা করা, যে ডক্টর ইউনূস বলেছেন যে নর্থ ইস্ট ইন্ডিয়া বিষয়ে, এবং তারা মনে করে বসলেন যে বাংলাদেশ নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে কোনো রকমের পলিটিক্সে। বাংলাদেশের একটা বড় জায়গা হলো যে তারা অর্থনীতি, এই দেশের মানুষ অর্থনীতি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত। মানে আমাদের এতটাই ব্যস্ত থাকে এই দেশের মানুষ যে তাদের আসলে এই ধরনের অমূলক গল্প নিয়ে আসলে সময় কাটানোর কোনো উপায় নাই। সুতরাং সব দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই ধরনের সিকিউরিটাইজেশন কিংবা এই ধরনের ব্লাফ জিওপলিটিক্যাল স্টেটমেন্টগুলি তাদের ডোমেস্টিক অডিয়েন্সের জন্য ভালো, কিন্তু এতে আসলে যারা একটু সিকিউরিটি, যারা একটু ফরেন পলিসি, যারা একটু স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারেন, তারাই স্বাভাবিকভাবে দেখবেন যে এটা আসলে রাজনৈতিক ব্যাংক্রাপসি ছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ, চমৎকার করে উত্তরটি পেয়েছি। ইউনূস মোদি বৈঠকটা যদি একটু আসি, সেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তুলে ধরেছিলেন ডক্টর ইউনূস, পাশাপাশি আরও বেশ কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, বিশেষ করে সীমান্ত হত্যার কথা বলছিলাম, গঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে, তিস্তা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। কোনো কিছু কি বাদ পড়লো? আমার কাছে মনে হয় না কোনো কিছু বাদ পড়েছে, কারণ প্রথম কথা, ইন্টারিম গভর্নমেন্ট তো পার্মানেন্ট গভর্নমেন্ট না। আজ হোক কাল হোক ইন্টারিম গভর্নমেন্টকে তার দায়িত্ব একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে দিতে হবে, এবং সেটা ভারত তার রাজনৈতিক ক্যালকুলেশনের মধ্যে রেখে দিচ্ছে। সুতরাং যে পর্যন্ত আপনার রাজনৈতিক সরকার বাংলাদেশে না ফিরছে, ভারতের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে খুব বেশি সম্পর্কের ক্ষেত্রে আগাবে না। একটা বিষয় যেটা, যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর বিষয়, সেটার জন্য বাংলাদেশ যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেছে, এবং সেই ক্ষেত্রে একটা বিষয় যারা যেটা বলেন যে বাংলাদেশে ভিসা তারা দিচ্ছেন না, সিকিউরিটির দোহাই দিয়ে বিভিন্ন রকমের অপরাধীরা ওদিকে যেতে পারেন, যদি তারা বাংলাদেশের সভরেন ব্যবস্থাকে স্বীকার করেন, আইনকে যদি শ্রদ্ধা বোধ করেন, তাহলে তো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি কারা ওখানে আছেন। তো তাদেরকে তো ফেরত পাঠানোর ব্যাপারে তাদের একটু উৎসাহী হওয়া উচিত, অন্তত পক্ষে পাবলিক ডিপ্লোমেসির দিক থেকে চিন্তা করলে। এটা গেল একটা। আরেকটা বিষয় হলো যে পানির কথা বলেছেন, এবং এখানে নির্বাচনের কথাটাও কিন্তু বলেছেন, এবং নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ একটা পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলছে, কিন্তু ভারত সরকার সেই জায়গাতে আসলে ইনক্লুসিভ এই নির্বাচনের কথা বলছে। ফলে দুটার কিন্তু দু রকমের মিনিং আছে, যদিও আলটিমেট অবজেক্টিভটা হলো ইলেকশনই ডেলিভার করা। এখানে একটা বড় দুর্বলতা আছে, যেটা আমি আজকেও হাইলাইট করছিলাম, যে দুর্বলতার ক্ষেত্রে যে ভারতীয় প্রেস স্টেটমেন্ট, যেটা অর্থাৎ ভারতীয় ফরেন মিনিস্ট্রির থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছিল, সেটার মধ্যে যদি আপনি দেখেন একদম টু দি পয়েন্ট যে বিষয়গুলি রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে, রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকারের সম্পর্কের ক্ষেত্রে যেগুলি আসলে পাবলিকলি হাইলাইট করা দরকার, সেগুলি তারা বলেছেন। সে ইলেকশনের কথা বলেছেন, এবং তাদের যেটা মেইন মানে পলিটিক্যাল ক্যাপিটাল, যেটা তাদের ডোমেস্টিক অডিয়েন্স খুব পছন্দ করে, এবং কিছু ক্ষেত্রে তারা ওয়েস্টেও এটাকে বলার চেষ্টা করে যে মাইনরিটি রাইটসের ক্ষেত্রে, এবং বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন বলেন, মাইনরিটি রিপ্রেশন করেন। বাট এই গত সপ্তাহেই তো বোধহয় ইউএস কমিশন মানে রিলিজিয়াস ফ্রিডমের উপরে যেটা আছে, তারাও কিন্তু ভারতের তথ্য উপাত্ত দিয়েই দেখিয়ে দিয়েছেন যে তাদের আসলে রিলিজিয়াস পারসিকিউশনটা কোন লেভেল আছে। সুতরাং আমাদেরও বক্তব্যের মধ্যে আসলে ভবিষ্যতে এই বিষয়গুলি আনা দরকার, যে ভারতে যে এথনিক মাইনরিটি বলেন বা রিলিজিয়াস মাইনরিটি বলেন, তাদের উপরে যে ধরনের করাঘাত আসে, সেটা তো আমাদের মুসলিম সম্প্রদায়ের উপরেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই আননেসেসারি টেনশন তৈরি করার তো কোনো রিজন ছিল না। সুতরাং এটাও তো আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কনসার্ন হিসেবে দাঁড়াবে ভবিষ্যৎ। সুতরাং এগুলি আমাদের রেটরিকের মধ্যে ভবিষ্যতে আসা উচিত। আবার ফিরে যাই যেটা, যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে যেভাবে বাংলাদেশের প্রেস স্টেটমেন্টটা দেয়া হয়েছে, অনেকটা মানে
যেটাকে বলবো যে প্রফেশনালিজমের একটা বড় ল্যাকিং, এবং আমার মনে হয় এই জায়গাতে ডক্টর ইউনূসের অফিসের হয়তো বা বড় রকমের রিফর্মটা খুব জরুরি হবে, কারণ এইটা একটা খুব সিরিয়াস রিলেশনশিপ, ডেলিকেটেড রিলেশনশিপ, এবং সেইখানে সাধারণ মানুষও এই সম্পর্কের সাথে কিন্তু জড়িত। যত না বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা যুক্তরাজ্য বলেন বা পাকিস্তান বলেন, তার চেয়ে মানুষ অনেক বেশি সম্পৃক্ত হলো বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে। যেটা বলেছে যে সম্পর্কের ক্ষেত্রে পাবলিক টু পাবলিক খুব ইম্পর্টেন্ট, যদিও আমরা গত 14 বছরে সেই জায়গাতে একটা ঘাটতি দেখতে পেয়েছি, বাট শুভবুদ্ধির উদয় বোধহয় হয়েছে বলে এই বক্তব্যটা এখন এসছে, এবং এটাকে কতটা তারা ইমপ্লিমেন্ট ভবিষ্যতে করতে পারবেন, ধারণ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, সেটা হয়তো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব ইনাম খান। আপনার কাছে আবারও আমরা আসবো এম হুমায়ুন কবির। আমরা এবারে একটু রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু আলাপ করতে চাই। মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে মোটামুটি নিশ্চিত করেছে যে 8 লাখ রোহিঙ্গার যে তালিকাটা রয়েছে তার মধ্য থেকে 1,80,000-কে তারা ফেরত নেওয়ার একটা বিষয়ে কথা বলা হচ্ছে। পাশাপাশি 70,000 প্রক্রিয়াধীন রয়েছে, সেই বিষয়টিও তারা বলেছেন। তো এটা কি রোহিঙ্গা সংকট সমাধানের কোনো ওয়ে দেখতে পান কিনা আপনি, নাকি এখনো বিষয়ে কথা বলার সময় আসেনি, এরকম কিছু কি? একটু ব্যাখ্যা করি যদি অ্যালাউ করে। জি নিশ্চয়ই। 1,70,000 বা 80,000 যেটা তারা বলছে, এটা তারা ক্লিয়ার করেছে যে তারা যেতে পারবে। ওখানে তো একটা ভেরিফিকেশন প্রসেস আছে, তো দে আর ভেরিফাইড। যাবে কিনা সেটা পরের বিষয়। ভেরিফাইড, অ্যানাদার 70,000-কে তারা ভেরিফাই করছে। বিষয়টা হলো এইটা। এখন এটা হলো তাত্ত্বিকভাবে ভেরিফিকেশন, আপনি যদি ধরে নেন ঠিক আছে। এখন মিয়ানমারের বাস্তবতাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো মিয়ানমার সরকার, অবশ্যই মিয়ানমারের সরকার, যেহেতু আমাদের অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, মিয়ানমার সরকার নাপিটোতে যে সরকার আছে, কিন্তু মাঠের বাস্তবতাটা কি? মাঠের বাস্তবতা হলো যে রাখাইন প্রদেশে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ এখন প্রায় নাই বললেই চলে, দু একটা ছোটোখাটো শহর বাদে। জি, তো কাজেই এই মাঠ বাস্তবতাটা দেখতে হবে। আর আরেকটা অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গারা যতই অনেকবারই বলছে, গত কদিন আগে জাতিসংঘের মহাসচিব ছিলেন, তার সামনে বলেছে তারা যেতে চায়, কিন্তু আমরা গত দুবার ইতিমধ্যেই মানে 2.5বার বলবো আমি, 2বার সব কিছু ঠিকঠাক করার পরেও কিন্তু রোহিঙ্গারা যায়নি, কারণ তারা নিরাপদ বোধ করেনি। জি, 23 সালের ডিসেম্বরে কিন্তু আমরা একটা পাইলট প্রজেক্ট করার কথা ছিল 1100-কে নিয়ে, সেটাও হয়নি। মানে এটা 2.5টা, 2বার এবং প্লাস 2.5। তো তার অর্থ হচ্ছে যে এই স্বাভাবিক অবস্থাতেও কিন্তু এই রোহিঙ্গারা নিরাপদ বোধ করে না ওখানে যাবার জন্যে। তো কাজে এখানে কিন্তু এই বিষয়টা বেশ জটিল, এটা মনে রাখতে হবে। এবং এটা পাবলিকলি যত বেশি আমরা কথা বলি, তার চাইতে এখনকার বাস্তবতায় আপনি যদি বলেন 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি বা আরেকটু ক্রিয়েটিভ ডিপ্লোমেসি, সেগুলো করা দরকার। কারণ এখানে এমন একটা জায়গার মধ্যে আমরা আছি, ধরেন আপনি রাখাইনের আরাকান আর্মি আছে, তার সাথে আমার কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নাই, কিন্তু সে ওখানের স্টেক হোল্ডার। আমি তার সাথে কীভাবে রিলেশনশিপ মেনটেন করব? আমি তার সাথে রিলেশনশিপ গেলে তার ইমপ্লিকেশান মিয়ানমারের সরকারের সাথে আমার সম্পর্ক রক্ষার উপর কী প্রতিক্রিয়া হবে, কাছে এগুলো আমার চিন্তা করতে হবে। এর সাথে আবার আরাকান আর্মি বলেন, মিয়ানমার সরকার বলেন, তাদের সাথে চীনের সম্পর্ক গভীর, সেখানে ভারতেরও খানিকটা সম্পর্ক আছে। এরা কীভাবে বিমস্টেকের যে সাইডলাইনের উপপ্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটি হলো, সেখানে কি এই বিষয়গুলো এসছে কিনা আলোচনা? আমি নিশ্চিত নই, কারণ এই বিষয়গুলো আপনি ওইভাবে পাবলিক ফোরামে হবে না। এর জন্য আপনাকে একটা ভিন্ন স্ট্রাকচারে যেতে হবে, যেই স্ট্রাকচারে কথা বেশি হবে কিন্তু শোনা যাবে কম। এখন আমরা শুনছি বেশি, কাজ হচ্ছে কম। কাজে এই জায়গাটা একটু আমাদের ধারণা, মডালিটিটা আমাদের একটু সিরিয়াস মডালিটিতে যেতে হবে। কারণ রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা গত 7-8 বছর ধরে তো যত রকমের চেষ্টা করা যায় করলাম, কোনোটাই এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠানো যায়নি। কাজে এখন আমাকে যদি এই বিষয়টা সত্যি যেটা প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী বছর তাদেরকে ওখানে ইফতারি করাবে, তো সেটা যদি আপনি ধরেও নেন, আমি জাস্ট হালকাভাবেই ধরে নিচ্ছি, আপনি এই প্রক্রিয়াটা শুরু করতে গেলেও কিন্তু আপনার অনেক সৃজনশীল হতে হবে, এছাড়া এটা সমাধান সম্ভব না। কারণ আমাদের এখানে যে বাস্তবতা, ওই দিকেও বাস্তবতা বদলে গেছে কিন্তু, এবং ওখানে কিন্তু রোহিঙ্গা সমস্যা নতুন করে আবার তৈরি হয়েছে, যেটা জাতিসংঘ বলেছে যে ওখানে 6 লাখ যারা আছে তারা এখন কিন্তু দুর্ভিক্ষ ক্লিষ্ট,
তাদের ওখানে সাহায্য পাঠানো দরকার, তারা যাতে আবার বাংলাদেশে না ঢুকে এসে। তো কাজেই সমস্যাটা কিন্তু জটিল হয়েছে। এর মধ্যে আবার কিছু লোক গিয়ে ওখানে যুদ্ধ করছে। তো কাজেই রোহিঙ্গা ইস্যুটা শুধুমাত্র সরল মানবিক বিষয় নাই, এর মধ্যে অন্যান্য ডালপালা গজিয়েছে, এবং সেগুলোকে যদি আপনি গোছগাছ করে আনতে চান তাহলে আপনাকে অনেক বেশি সৃজনশীল কূটনীতির দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আরেকটি বিষয় একটু জানতে চাই, ব্যাংককে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিমস্টেকের অধীনে আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সহযোগিতার কৌশল এবং প্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবিত করার একটা গুরুত্বারোপ তিনি করেছিলেন তার আলোচনায়। এটি কেন আলোচনা করছেন? এটা তো ধরেন আপনি বিমস্টেক যদি বলেন, সার্ক যদি বলেন, এই দুটো কিন্তু প্রায় একই অবস্থায় আছে, অনেক বহুদিন ধরে আছে, প্রায় 3 দশক ধরে এগুলো আছে, কিন্তু এর কোনো বাস্তব অর্থে এগুলোর কোনো ভিজিবিলিটি যদি বলেন বা কোনো প্রকল্প যদি বলেন বা সাধারণ মানুষ উপকৃত হতে পারে এমন কোনো কাজ বা উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আমরা দেখি না। তো কাজেই আপনি যদি মানুষের কাছে কোনো প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য করাতে না পারেন, তারা যদি উপকৃত না হয়, শুধু আমলাতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানে যে প্রাণ থাকে না সেটা তো আমরা স্যার নিয়ে দেখছি। তো কাজেই আমার ধারণা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সেই কথাটাই বলার চেষ্টা করেছেন, এবং তার প্রেক্ষাপটটা আপনি খেয়াল করবেন, তিনি কিন্তু সেই সাথে বলেছেন বাংলাদেশেও কিন্তু আমরা পুনর্জীবনের, আমরা এখন বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখছি। তো আমরা যদি বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে আমরা নতুনভাবে দেখি, তাহলে আমরা বাংলাদেশের বাইরে আমার প্রতিবেশ বা আমার পরিবেশ যেটা আছে তাতেও আমি পুনরুজ্জীবন চাই, সে কথাটাই বলছেন। এবং এখানে কিন্তু এটা বলে রাখাও দরকার, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু অনেক, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু সক্রিয় কূটনীতিতে বেশ সরব থাকছেন। তিনি সার্ক পুনরুজ্জীবনের কথা বলছেন, আজকেই বললেন যেটা, যে আমরা সেক্টরাল পার্টনার হতে চাই, আসিয়ানের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আসিয়ানের সদস্য পদ চাই আমরা। এগুলো কিন্তু বাংলাদেশের কূটনীতিতে কিন্তু নতুন ধরনের আপনি মাত্রা যোগ করছে। এখন উনি প্রধান উপদেষ্টা হিসেবে সেগুলো বলছেন, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে সাংগঠনিকভাবে আমরা কতটা প্রস্তুত সে বিষয়টাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এটাও বলে রাখা দরকার যে আমরা এই যে কথাগুলো তিনি বলছেন, আগামী দিনের বাংলাদেশের জন্য কিন্তু এগুলো প্রয়োজন। কারণ আগামী দিনের বাংলাদেশ কিন্তু আমরা একটাও এখনো পর্যন্ত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি নাই, তার মধ্যে বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে। আমরা এখন আমরা যদি একটা কাঠামো চাই, যে কাঠামোর উপর দাঁড়াতে পারবো, সেই কাঠামোগুলো কিন্তু এই সার্ক থেকে আসতে হবে, আপনার আসিয়ান থেকে আসতে হবে, আপনি আরসেপ থেকে আসতে হবে, যেগুলো আমার আশপাশেই আছে, এবং সেগুলো কানেক্টেড হতে হবে। তার জন্য দৃষ্টিভঙ্গিগত চিন্তাভাবনার পরিবর্তন দরকার, কূটনীতির কাঠামোতে পরিবর্তন দরকার, পেশাগত দক্ষতার পরিবর্তন দরকার। এই সবগুলোর বার্তাই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দিয়ে গেলেন বা দিয়েছেন, এবং সেগুলোর উপর আমরা ইচ্ছা করলে বিল্ড আপ করতে পারি। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসছি আমরা, প্রফেসর শাহাব ইনাম খান, আপনার কাছে এবার একটু আসতে চাই। প্রধান উপদেষ্টার কথা দুঃখিত, জনাব হুমায়ুন কবির বলছিলেন তিনি আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টার প্রতি সমর্থনের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজন যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। আপনি কতখানি আশাবাদী? ধন্যবাদ। অনেক লম্বা প্রসেস। আসিয়ানে যোগদানের বিষয়টা খুব সিম্পলিফাইড না, এটা জটিল প্রক্রিয়া। এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো জটিল বিষয়গুলি আছে, আপনি কতটুকু মার্কেট ছাড় দিবেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেটের মতো বিষয় আছে, সেই সাথে আপনার পলিটিক্যাল স্টেবিলিটি থেকে শুরু করে এবং প্রত্যেকটা দেশের সাথে আপনার সম্পর্কের গভীরতা কীরকম, এগুলি প্রত্যেকটা জিনিসই আছে। যেমন আমরা একটা বড় জোর দিই মায়ানমারের উপরে, মায়ানমারেরকে যেভাবে হোক স্থিতিশীল করার পিছে বাংলাদেশের ভূমিকাটা থাকা অত্যন্ত জরুরি। এবং এই কারণে যে সাউথ ইস্ট এশিয়ার সাথে আমাদেরকে আস্থার জায়গায় নিতে হলে খুব স্বাভাবিকভাবেই আমার ইমিডিয়েট নেবার মায়ানমারের সাথে আমার সম্পর্কের গতি প্রকৃতি পরিবর্তন করতে হবে। এটা হলো একদিক। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসিয়ানের যে দেশগুলি আছে তাদের মধ্যে এক ধরনের সামাজিক সাংস্কৃতিক সম্পর্কের জায়গাও রয়েছে। সুতরাং সেই জায়গাতেও বাংলাদেশের যোগাযোগ স্থাপন করাটাও লম্বা সময়ের ব্যাপার। সেই জন্য আমার কাছে মনে হয় যে
নিশ্চিতভাবে আসিয়ানে যোগদান করাটা যেরকম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কানেক্টিভিটি, মার্কেট অ্যাক্সেস, মার্কেট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডেপথ বাড়ানো, প্রত্যেকটা জায়গায় কনসামশন বিহেভিয়ার চেঞ্জ করা, প্রত্যেকটা জায়গাতেই যেরকম গুরুত্বপূর্ণ, সেই হিসেবে একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকতে হবে আসিয়ানে। আমি গত মাসেই আমি ব্যাংককে ছিলাম, এই আসিয়ান সংক্রান্ত বৈঠকে একটা বড় অনুধাবন যেটা আমার ছিল সেই বৈঠকে, সেখানে আমি কিনোট স্পিকারই ছিলাম। সেখানে একটা বড় অনুধাবন ছিল যে বাংলাদেশ সম্পর্কে আসিয়ান রাষ্ট্রগুলির ধারণা খুব বেশি স্বচ্ছ না। তারা বাংলাদেশকে হয় কিছুটা মার্কেটের দিক থেকে চিন্তা করেন, কিছুটা দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে চিন্তা করেন, এবং বাংলাদেশের সাথে অনেকটা ট্যুরিস্ট বা লেবার রিলেশনশিপ এই ধরনের জায়গাতেই সীমাবদ্ধতা রয়েছে, যে কারণে বাংলাদেশকে বিস্তর কাজ করতে হবে। অর্থাৎ আপনি ভিয়েতনাম বলেন, ক্যাম্বোডিয়া বলেন, মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজার আছে বটে, শ্রম বাজারের বাইরেও যে বাংলাদেশের একটা বড় অবস্থান আছে, এবং আপনি ব্রুনেই বলেন, ইন্দোনেশিয়া বলেন, এসব প্রত্যেকটা জায়গায় আমাদের পাবলিক ডিপ্লোমেসি সাংঘাতিক রকমের বাড়াতে হবে। আরেকটা প্রথমে যেটা বললাম যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপার, অর্থাৎ আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের করার মতো এনাফ অবস্থা, আমাদের এনাফ অবকাঠামো আছে, সেগুলিও কিন্তু তারা পর্যালোচনায় নিবেন। কারণ আপনি যখন মার্কেট ইন্টিগ্রেশনের দিকে যাবেন বা মার্কেট কোলাবোরেশনের দিকে যাবেন, খুব স্বাভাবিকভাবে আপনার মার্কেট কমপ্লায়েন্স এবং মার্কেট রেগুলেশন তার সাথে মিলতে হবে, হারমোনাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, সার্টিফিকেশন। আমরা একেবারেই শেষ প্রান্তে, আর 1.5 মিনিট সময় আছে। ছোট্ট করে যদি আবার বিমস্টেক সম্মেলনের জায়গাটা আছি, ছোট্ট করে এক লাইনে যদি বলেন যে আমাদের প্রাপ্তি কতখানি হলো। আমি মনে করি আমাদের প্রাপ্তি যথেষ্ট। সেই জায়গাতে ভারতের সাথে একটা কথাবার্তার জায়গা তৈরি হয়েছে, যেটা হুমায়ুন কবির স্যার বলছিলেন। এটার পরবর্তীতেই তো ধরেন ফরেন সেক্রেটারি লেভেল, অ্যাডভাইজার লেভেলের যে মিটিংগুলি হবে, সেই জায়গাতে একটা বড় রকমের দিক নির্দেশনা আসা সম্ভব। সেই সাথে মায়ানমারের সাথেও এক ধরনের আশাব্যঞ্জক জায়গা দেখা যাচ্ছে। সেটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে কি হবে না সেটা পরের বিষয়, বাট অন্ততপক্ষে মায়ানমারের কাছ থেকে একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে। এবং বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশের যে সাউথ ইস্ট এশিয়াতে কানেক্টিভিটি, সম্পর্ক, পাবলিক ডিপ্লোমেসি, এগুলি বাড়ানোর যে সুযোগটা তৈরি হয়েছে, এবং ডক্টর ইউনূসের মতো রেসপেক্টেবল পার্সোনালিটির যে একটা অরা আছে, সেটা থেকে আমরা একটা বড় বেনিফিট পেতে পারি। সেই কারণে সবকিছু মিলে বিমস্টেক আপনার কাছে প্রাপ্তিটা অনেক ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির, একই প্রশ্ন। 2-3টা বিষয় বলি। একটা হচ্ছে যে, ছোট করে বলছি, একটা হচ্ছে যে খুব আমার কানে লেগেছে, সেটা যে প্রফেসর ইউনূস বা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু ব্যাংককে গিয়ে বাংলাদেশের নির্বাচনের গুরুত্বটার কথা উল্লেখ করেছেন। জি, আমার ধারণা তিনি যে অডিয়েন্সকে নিয়ে বলেছেন, তার চেয়ে বড় অডিয়েন্স তার মাথায় থেকে থাকতে পারে, এবং এটাও মাল্টিপ্লায়ার এফেক্ট আপনি পাবেন বা পাওয়ার সুযোগ আছে। অ্যাট এ টাইম তিনি বাংলাদেশের নতুন একটা নবজাগরণ বাংলাদেশের হয়েছে, সেটাও উল্লেখ করেছেন, যাতে করে বাংলাদেশকে মানুষ নতুন করে চিনতে পারে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে তিনি কিন্তু বাংলাদেশের সক্রিয়তা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ যে মানে আস্থার ভিত্তিতে তারা সামনে যেতে চায়, সেই মেসেজটাও কিন্তু দিয়েছেন। ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা একটু রাজনৈতিক পর্যায়ে ছিল, এটাও উদ্যোগী হয়ে নিয়েছেন। আমি মনে করি এই বিমস্টেকের সুযোগে এই বিষয়গুলোতে আমরা খানিকটা হয়তো ইতিবাচকতা দেখতে পাবো, এই প্রত্যাশা সময় হয়তো বলে দিব। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির, ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম খান। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনারা সাথে ছিলেন। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।